মানে হাসি আরবি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেউ ভাইরালকে ছোটো করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো লাস্ট পার্ট শুরু করা যাক। গত এক সপ্তাহ ধরে ঝড়ের বেগে আলাপ আলোচনা চলার পর অবশেষে মিস্টার জিওনের বিয়ের ও আশীর্বাদের দিন ঠিক হয়েছে। আমি মিস্টার জিওনের বাড়ি থেকে ঘুরে আসার পর 6টা দিন কেটে গেছে। এই 6 দিনে মিস্টার নামজুন আরও বাড়তি নাকি আমাকে ফোন করেছিলেন। উনি আমাকে তে বলে ডাকতে শুরু করেছেন। সুগার দেখা দেখি এমন স্নেহ ভরা ডাক বেশ ভালোই লাগছিল। আগামী বুধবার মিস্টার জাংকুকের সাথে ন্যান্সির আশীর্বাদ, আর তার ঠিক 19 দিন পর বিয়ে। বিয়েতে প্রজাপতির পুরো টিম নিমন্ত্রিত। বিয়ের ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। মেয়ের বাড়ির লোকে প্রথম থেকেই বড্ড তাড়া ছিল, কিন্তু তাদের থেকেও বেশি তাড়াহুড়া মিস্টার জিয়ান চাংকুকের। কিন্তু একটা কথা বুঝতেই পারছি না, যে কিনা বিয়ে করার জন্য রাজি ছিল না, সে এতটা বিয়ের জন্য তাড়াহুড়া কেন করছে? ওনার কাণ্ড কারখানা দেখে তাকে বিশ্বাসই করবে না যে উনি বিয়ের এতটা বিপক্ষে ছিলেন। বিয়েটা নিয়ে ওনার অতিরিক্ত ব্যস্ততায় স্বয়ং মিস্টার নামজুনও অবাক হয়ে গেছেন। ফোন কলে বারবার এই বিষয়ে উনি কথা বলেছেন, তাই ব্যাপারটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। কিন্তু কেন এত ভাবছি সেটাও বুঝতে পারছি না। ওনার এই বিয়ের জন্যই তো এত শত কাণ্ড কারখানা করলাম। আর পাত্রী খোঁজা, ওনাকে রাজি করানো, ওনার তিরিক্ষি মেজাজ হজম করা, সব কিছুর মূলেই তো এই বিয়েটাই। তাহলে আমার এত অস্বস্তি কেন লাগছে? তার এসব গোলমাল হয়ে যাচ্ছে মাথার মধ্যে, কিচ্ছু ভালো লাগছে না। তার মধ্যে সুগাটাও হয়েছে তেমন। ইদানিং লক্ষ্য করছি কেমন একটা উদ্ভট ব্যবহার করছে। কিছু যেন বলবে ভাব, অথচ বলতে পারছে না। মনে তো হয় নির্ঘাত কোনো কথা চেপে যাচ্ছে। সবটা মিটলে তারপর ওকে ধরতে হবে চেপে। হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখলাম নামজুন আঙ্কেল। আঙ্কেল? হ্যালো তে, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বিয়েটা বোধহয় আর হবে না। কি? বিয়ে হবে না মানে? হ্যাঁ আসলে মানে তে একটা গন্ডগোল হয়ে গেছে। কি করে যে বলি তোমায়। কি হয়েছে আঙ্কেল বলুন না। দিনক্ষণ সব ঠিক হয়ে যাওয়ার পর বিয়ে হবে না মানেটা কি? ওরা কি কিছু বলেছে? না আসলে আজ না জাংকুকের সাথে ন্যান্সি শপিং করতে গিয়েছিল, আর বলল যে ট্রায়াল রুমে ঢোকার পর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? বাবান বলল ফোন কল অ্যাটেন্ড করতে একটু সরে গেছিল অন্য পাশে। বেশ কিছুক্ষণ পর যখন ট্রায়াল রুমের সামনে গিয়ে দাঁড়ালো, দেখলো দরজা খোলা আর ন্যান্সি কোথাও নেই। হতে পারে উনি হয়তো অন্য কোনো দোকানে ঢুকেছিলেন। আপনারা ফোন করেছিলেন? হ্যাঁ ফোন করেছি, সেখানেই তো সমস্যা। প্রথমে তো ফোন সুইচ অফ বলছিল, তারপর বাবান কিছুক্ষণ পর দোকানের এদিক ওদিক খোঁজাখুঁজি করে অবশেষে ওর বাড়িতে জানায়। প্রথমে তো ওর বাড়ির লোক বাবানকেই দোষারোপ করছিল, কিন্তু পরে ওর এক মাসতুতো ভাই ওর শোবার ঘর থেকে একটা চিঠি আবিষ্কার করে। চিঠি? কিসের চিঠি? ন্যান্সি নাকি কোনো একজনকে ভালোবাসে আর তার সাথে পালিয়ে গেছে। ওর বাবা মা ওকে গত কয়েক মাস ধরে নজরবন্দি করে রেখেছিল, তাই চাইলেও চলে যেতে পারেনি। আজ সুযোগ পেয়ে পালিয়েছে। তোমার সাথে কি ওর কোনো কথা হয়েছে তে? ওনার কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেছে। এই মরেছে। প্রথম পাত্রী বাড়ি বেচে দেওয়ার প্রস্তাব দিল, আর দ্বিতীয় পাত্রী বিয়ের দিন ঠিক হওয়ার পর বাড়ি থেকে পালিয়ে গেল। এত সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেটে পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নিলাম, ঘুণাক্ষরে এসব টের পাইনি। কি হবে এবার? আমাদের খুঁজে আনা পাত্রী যদি পালায়, তবে তো শেষ পর্যন্ত সেই আমার প্রজাপতিরই বদনাম। আমার সদ্য প্রস্ফুটিত ব্যবসাটা বোধহয় এবার টাইটানিকের মতো ডুবেই যাবে। একটা ঢোক গিললাম। হ্যাঁ আমি তো এসব কিছুই জানি না, মানে বুঝতেই তো পাচ্ছেন, মানে আমি কিছুই জানতাম না। আর ঘুণাক্ষরে কিছু বুঝতেও পারিনি এমন কিছু হতে পারে। না মা, দোষটা তোমাদের নয়। ওর বাড়ির লোকও তো আমাদের কিচ্ছু জানায়নি। সবই আমার কপাল। ছেলের বিয়ে দেখা আমার আর কপালে নেই। ওনাকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারলাম না, তাই চুপ রইলাম। পুরো দোষটা মেয়েটারও নয়, ওর বাড়ির লোক এভাবে ওকে জোর জবরদস্তি করেছে, সেটা তো আমরা বুঝতেই পারিনি। একটু যদি বুঝতে পারতাম, বিয়েটা আমি আগেই ভেঙে দিতাম। দুটো মানুষের ইচ্ছের বিরুদ্ধে তো একসাথে থাকতে বাধ্য করা যায় না। ছেলের বিয়ে দেখার আশাটা যে আমার কবে পূরণ হবে, এসবের পর আদৌ হবে কি না সেটাই এখন সন্দেহ। আমি সত্যি অনেক দুঃখিত আঙ্কেল। ওর বাড়ির লোকের সাথে কথা বলে আমি ভাবতেও পারিনি যে এমন কিছু। তুমি মনে খারাপ লাগা রেখো নাতে, তোমার এখানে কোনো হাত নেই। আর ভালো থেকো, ছাড়ছি এখন। ফোন রাখার পরে ঘুম হয়ে বসে রইলাম কিছুক্ষণ। ভদ্রলোকের হতাশ গলা শুনে আমার অনেক খারাপ লাগছিল। নিজের ওপরও প্রচণ্ড রাগ হলো। আর একটু খোঁজ খবর কি নেওয়া যেত না? ওনার জন্য পছন্দ করা দুটো পাত্রী কিনা এমন বের হলো। ওনারা নিশ্চয়ই আর আমার প্রতি ভরসা করবেন না। তাছাড়া মিস্টার জিওন, উনি হয়তো মনে দ্বিধা কাটিয়ে প্রথমবার এগোতে চেয়েছিলেন, আর এখানেই এমন তিক্ত অভিজ্ঞতা। এরপর কি উনি আর বিয়ে করতে চাইবেন? উনি তো বিয়েটা নিয়ে খুব এক্সাইটেডও ছিলেন। ওনার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। এই প্রথমবার মিস্টার জিওনের জন্য এতটা খারাপ লাগা জন্মালো।
এদিকে সুগা ভাবছে আজকে তে বাড়িতে থাকবে না, এই সুযোগে কাকিমার সাথে গিয়ে সমস্ত কথাবার্তা সেরে ফেলতে হবে। এখনও পর্যন্ত তো সব ঠিকঠাকই এগোচ্ছে, কিন্তু প্রধান কাজগুলোই এখনও বাকি। সামনে বড়সড় হার্টেলটা পার করতে পারলেই কিছুটা নিশ্চিত হওয়া যাবে, আর এর জন্য কাকিমাকে আমার লাগবেই। তের বিয়েটা বোধহয় এবার সত্যিই দেওয়া যাবে। সবাই মিলে যেভাবে কোমর বেঁধে উঠে পড়ে লেগেছে, একমাত্র কাকিমাই পারবে তেকে রাজি করাতে। তার সাথে বাকি রইল বাকি কলাকুশলীদের যথাযথ প্রচেষ্টা। আর তের বিয়েটা দিতে পারলে আর একজনের কাছ থেকেও বিয়ে বাবদ 4 বেলার ট্রিট আদায় করবো আমি সাহিত্যের ছাত্র না হলেও এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের একটা কবিতা বেশ মনে পড়ছে। পথভাবে আমি দেবো, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেবো, হাসেন অন্তর্যামী। কে জানে ও ঘটক, কাকিমা জানে আমি, শুধু আসল ঘটকারিটা কে করছে কার সেটা শুধু আমিই জানি। একটা ফোন বাজলো। কি খবর? সব ঠিকঠাক। এদিকে কাজকর্ম মিটিয়ে বাড়িতে চলে এসেছি। এখন তো আর আমাদের কোনো কাজ নেই, এবার সবটাই তোমাদের নাট্য প্রতিভা ভায়া। ওনার সাথে কথা বলতে বলতেই তের ফোন এলো, তাই ব্যক্তিটির কলটা কেটে দিয়ে তের ফোনটা রিসিভ করলাম। ফোনটা ধরতে তে একই সঙ্গে চরম হতাশ আর উৎকণ্ঠিত গলা নিয়ে বলল, প্রজাপতি ফেল, ওরে সুগারে বিয়ে ক্যান্সেল, পাত্রী পালিয়েছে। এই ছেড়েছে? পালিয়েছে? কে, কবে, কখন, কিভাবে পালালো? এরপর তের মুখ থেকে সবটা শুনে সব কিছু যেন তালগোল পাকিয়ে গেল। ফোনটা রাখতেই একটা বড়সড় নিঃশ্বাস নিলাম। উফ, এবার সন্ধেবেলা আপাতত কাজটা ঠিকঠাক হতে পারলেই হয়। তে যদি জানতে পারে কুচি কুচি করে আমায় কেটেই ফেলবে। জিমিনকে ফোন করে কালকেই তের ম্যাট্রিমনি সাইটের প্রোফাইলটা সামলাবার কথা বলে দিয়েছিলাম। বাকি কাজকর্মটা ওকে দিয়েই গুছিয়ে নেব। জিমিন এমনি যাই হোক না কেন, এসব অকাজগুলো ও বেশ ভালোই করতে পারে। সন্ধেবেলা প্ল্যানের দ্বিতীয়াংশ শুরু হবে। এবারটা একটু দেখো ঠাকুর। তে ভোস ভোস করে ঘুমোচ্ছে, এদিকে অ্যালার্মটা বেজেই চলেছে। হাত বাড়িয়ে বন্ধ করলো। পাশ ফিরে আরেকটু শুতে গেলেই মাতৃদেবীর সুমধুর কণ্ঠস্বরে বিছানা ছেড়ে উঠে বসলো। এই তে, তুই উঠিসনি এখনো? সেই কখন থেকে অ্যালার্মটা বাজছে। উফ মা, আজকে তো রবিবার, একটু ঘুমোতে দাও না। দেখ, 1 মিনিটের মধ্যে বিছানা না ছাড়লে তোর কি হাল করি, গায়ে কিন্তু আমি জল ঢেলে দেবো। সাত সকালে কাকসান হয়ে তারপর থেকে উঠতে হবে। না না ঠিক আছে বলে উঠে বসলাম। ফ্রেশ হয়ে আসতে দেখি মা হাসি মুখে দাঁড়িয়ে আছে। তে শোন না, তোর আজকে বিকেলে কোথাও বেরোনোর আছে? না, আজকে ফাঁকাই আছি, বাড়িতেই থাকবো। মনে মনে ভাবলাম নির্ঘাত কোনো পিসি বা মাসির আগমন ঘটতে চলেছে বাড়িতে। আমি তো হাসি মুখে একটা ঘাড় নেড়ে ভালো আছো কতদিন আসো না এই মার্কা ডায়লগ দিয়ে ঘরে ঢুকে দরজাটায় বসে থাকবো, বাইরে বেরোবোই না যতক্ষণ না ওরা বাড়ি ফিরবে। এসবই ভাবছিলাম, কিন্তু মায়ের কথা শুনে মাথায় বোম পড়লো। তোর জন্য না একটা ছেলে দেখেছি, আজ বিকেলে তাহলে তার সাথে একবার দেখা করে। এই 1 মিনিট, কি ছেলে? কার ছেলে? কোন ছেলে? আমার জন্য কে দেখেছে? আমি দেখেছি, যে কিনা প্রজাপতির মতো একটা ম্যাচ মেকিং সেন্টারের হেড, তার জন্য ছেলে দেখা হয়ে গেল, অথচ আমি কিছুই জানতে পারলাম না। সব কিছু ঠিক করে মাতৃদেবী বলছে বিকেলে নাকি ছেলের সাথে দেখা করতে হবে, মানেটা কি? এই তুমি আমার জন্য ছেলে দেখেছো মানে কি? হ্যাঁ, আমাকে না জানিয়ে। তোমাকে এর আগে অনেকবার জানিয়েছি তে, তুমি পাত্তা দাওনি, ক্যান্সেল করে দিয়েছো। এবারে তোমাকে দেখা করতেই হবে। আমি কথা দিয়েছি ওনাদের, ছেলে আমার অনেক পছন্দ হয়েছে। তা বলে আমাকে বিয়ে দিয়ে দিতে হবে? আমার মতামত নেবে না কোনো? হ্যাঁ অবশ্যই নেব, সেই জন্যই তো দেখা করতে বলছি। তোর যদি দেখা করে ভালো না লাগে তখন না হয় ক্যান্সেল করে দিস, কিন্তু বারবার তোর ভালো ভালো সম্বন্ধগুলো তোকে আমি ক্যান্সেল করতে দেবো না। তাই বলে চিনি না জানি না এমন একজনের সাথে দেখা করতে চলে যাব? তাছাড়া তুমি হঠাৎ এরকম মাটিপুরে ছেলে কোত্থেকে জোগাড় করলে বলো তো? তোকে তো তোর পছন্দের কথা আমরা জিজ্ঞেস করেছিলাম, তুই বলেছিলিস তুই প্রেম টেম করিস না। আর মাটিপুরে কেন ছেলে আসবে? হ্যাঁ, এ আবার কি কথা? ম্যাট্রিমনি সাইট থেকে ছেলেটাকে পেয়েছি। ম্যাট্রিমনি? তুমি আমার নামে ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলেছ, আর আমি একদিনে একটা প্রেম করে উঠতে পারলাম না, তা আমি কি করবে? তা আমার দোষ? এভাবে তুমি আমায় খোটা দিচ্ছ, আর আমাকে না বলে তুমি ম্যাট্রিমনিতে। দেখ, সবার তো প্রেম করে বিয়ে হয় না, তাই না? তারা কি একসাথে ভালো থাকে না? আর তাছাড়া তোর ওই প্রজাপতি.com যারা আসে তারা যদি প্রেম করে বিয়ে করতো, তাহলে কি তোর কাছ থেকে পাত্র বা পাত্রী খুঁজতে আসতো? তোরা ওদেরকে যাদের সাথে দেখা করতে পাঠাস তারাও তো অপরিচিতই থাকে, তাহলে কেন পাঠাস দেখা করতে? তোর প্রজাপতিতে তোর বাদে আর সবারই পাত্রপাত্রী পাওয়া যায়, তাই শেষকালে ম্যাট্রিমনি সাইটে আমাকেই খুঁজতে হয়েছে। মায়ের কথায় আমি তো পুরো স্পেল বাউন্ড হয়ে গেছি। কথাটা তো সত্যি, আমরা যাদের দেখা করতে পাঠাই তারাও তো পরস্পরকে জানে না, তবুও জেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি তো আমার বিয়ের কথা সেভাবে কখনো ভাবিনি। আদৌ আমি কেমন জীবনসঙ্গী চাই সেটাই তো জানি না। কিন্তু একটা প্রশ্নে খটকা লাগলো, মা একা একা তো ম্যাট্রিমনি সাইটে আমার অ্যাকাউন্ট খুলতে পারবে না,
এটা সম্ভবই নয়। একে নিশ্চয়ই কেউ সাহায্য করেছে। সেটা কে? সুগা। সুগা ছাড়া এরকম হতচ্ছাড়া কাজকর্ম আর কেউ করবে না। আমি আজই ওকে চেপে ধরে সবটা বার করবো। বাঁদর ছেলে, শেষে কিনা আমারই ঘটকালি করতে এসেছে। দেখোতে, তোমার বিয়ে হবে কিনা সেটা তো পরের কথা, এ বিষয়ে না হয় পরে সিদ্ধান্ত নেব। তুমি আজকে দেখাটা করে এসো। আমরা আশা করব তুমি আমাদের কোনো রকম অসম্মান করবে না। কথাটা বলে মা বেরিয়ে যাচ্ছিল। আমি হতাশ কণ্ঠে বললাম, মানুষ বিয়ে কেন করে? ঠিক কোন সুখের আশায় নিজের সঙ্গে আরেকজনের জীবনকে জড়িয়ে ফেলে? মা কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে তাকিয়ে বলল, বিয়ে করাটা জীবনের কোনো বাধ্যতামূলক কাজ নয়। যেটা করলে জীবন চলবে না এমনটাও নয়, কিন্তু তবু মানুষ আরেকটা মানুষকে খোঁজে নিজের পথে একসাথে চলার জন্য। কেবলমাত্র সামাজিকতা বা শেষ বয়সের একাকিত্বের ভয়ের জন্য নয়, বরং নিজেকে খুব আপন করে কারোর কাছে মেলে ধরার জন্য, এবং পাশের মানুষটাকেও খোলা বইয়ের মতো পড়ার জন্য একটা মানুষকে নিজের কাছে চায়, যে কিনা হবে তোমার ভরসা, যাকে কিনা তুমি সবসময় তোমার পাশে পাবে। সে হবে তোমার জীবনের সেরা বন্ধু। কথাগুলো বলে মা ঘর থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। মায়ের কথাগুলো ভাবছিলাম, তাহলে কি একবার যাব দেখা করতে? শাহরুখ খান বহু বছর আগে দুহাত দুদিকে ছড়িয়ে বলেছিল, প্যার দোস্তি হতা হয়। সকালে মায়ের মুখে শেষ পর্যন্ত সেই বন্ধুত্বের শিউরি শুনে বিকেলে দেখা করতে চলেই এলাম। বন্ধু হলো আমার মনের মধ্যে একই সাথে একটা ভীষণ জোরের এবং ভয়ানক দুর্বলতার জায়গা। জীবনে খুব কম সংখ্যক মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। বলা বাহুল্য, তারা আমার জীবনের এক একটি শ্রেষ্ঠ অ্যাসেট। তাই বন্ধুত্ব নিয়ে কিছু বললে আমি আপত্তি করতে পারি না। কিন্তু ভাবছি, যার সাথে আমি দেখা করতে চলেছি সে কি আমার মতোই তার বন্ধুত্বের হাত আমার দিকে বাড়িয়ে দেবে? আমার সাথে কি তার কোনোভাবে ক্লিক করে যেতে পারে? ঠিক যেরকম সেদিন গঙ্গার ঘাটে মিস্টার জিয়নকে বলেছিলাম। চোখের সামনে মিস্টার জিয়নের মুখটা ভেসে উঠল। বিয়েটা ভেঙে যাওয়ার পর প্রায় দিন কুড়ি কেটে গেছে। এর মধ্যে মিস্টার জিয়নের সাথে আর কোনো যোগাযোগ হয়নি আমার। ওদিক থেকে আর কোনো ফোন আসেনি। আসবে বা কী করে? এমন একটা ঘটনা ঘটেছে, আমিও চক্ষু লজ্জার ক্ষেত্রে তাদেরকে ফোন করিনি। আঙ্কেল মাঝখানে একদিন ফোন করেছিলেন, খুব ভালো ব্যবহার ওনার। এত কিছুর পরেও একবারের জন্য মনে রাগ করেনি। ন্যান্সির পরিবারকেও কোনো গালমন্দ করেনি। সেদিনই জানিয়েছিলেন জাঙ্কুকের এক বন্ধু নাকি চেন্নাই থেকে ফিরেছে। সে নাকি তার বিয়ের দায়িত্ব নিয়েছে, পাত্রী খুঁজছে অনলাইনে। প্রজাপতির সাথে আর এগোতে না পারার জন্য সে অনেক দুঃখ প্রকাশও করেছিলেন। আমি আগেই জানতাম এমনটা হওয়ারই ছিল। এত কিছুর পর কিছুতেই মিস্টার জিয়ন প্রজাপতির উপর ভরসা করতে পারবেন না। কেন জানি না বারবার সেই গঙ্গার ঘাটের অপ্রত্যাশিত আড্ডার কথা মনে পড়ছিল। কোনো পরিকল্পনা ছাড়াই ওই সময়টুকু অদ্ভুত সুন্দর কেটেছিল। পেটের মধ্যে কেমন একটা গুড়গুড় হচ্ছে। আচ্ছা, মিস্টার জিয়নও যখন এরকম দেখা করতে এসেছিলেন, ওনার পেটেও কি এরকম গুড়গুড় করছিল? আচ্ছা, আমার সাথেও এমনটা কিছু হবে না তো? পাত্র যদি বলে আমার বাড়ি বেচে দেবে, কিংবা যদি পালিয়ে যায়। এই 1 মিনিট, আমি এতদূর ভাবছি বা কেন? আদৌ বিয়েটা হবে কিনা তারই ঠিক নেই। ছেলেকেই চোখে দেখলাম না এখনো। দেখতে শুনতে যেমনই হোক না কেন, যত ভালোই চাকরি করুক না কেন, আমার যদি ঠিকঠাক না লাগে আমি কিছুতেই বিয়েতে এগোবো না। এতক্ষণ ট্যাক্সিতে বসে বসে এসব ভাবছিলাম। ট্যাক্সিওয়ালার ডাকে আমার হুঁশ ফিরল। ভাড়া মিটিয়ে সামনে মায়ের বলা রেস্টুরেন্টটাতে এলাম মায়ের পছন্দের পাত্রের সাথে দেখা করতে। কবজি উল্টে ঘড়ির দিকে তাকালাম। 10 মিনিট দেরি হয়ে গেছে, মানে ছেলেটা হয়তো এসেও গেছে। এক্সকিউজ মি, 6 নম্বর টেবিলটা কোন দিকে? মা বলেছিল মিস্টার চাং হোসিওক নামে বুক করা রয়েছে। তার মানে কি এটাই পাত্রের নাম? ওয়েটার টেবিলটা দেখিয়ে দিল। এগিয়ে গিয়ে দেখলাম একজন আগে থেকেই বসে রয়েছেন। আমার উপস্থিতি টের হতে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে শটাং হয়ে উঠে দাঁড়ালেন। আপনি? গত 20 মিনিট ধরে চুপচাপ বসে রয়েছি, কারোর মুখেই কোনো কথা নেই। যদিও আমার সামনে বসে থাকা মানুষটার কোনো বিকার নেই, ওনার মুখের রেখায় কনফিউশনের ছিটেফোঁটাও নেই। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, আমি যার সাথে ডেট করতে এসেছি তিনি আমারই পটেনশিয়াল পাত্র। মানে মা ম্যাট্রিমনি থেকে যাকে পছন্দ করেছে, যার পাত্রী খোঁজার জন্য এত কিছু করতে হয়েছে আমাকে, তাকেই আমার মা আমার বর হিসেবে বেঁচেছে। পৃথিবীতে এমন বিধ্বংসী সমাপতনও ঘটে বুঝি? আপনি বলে আটকে ওঠার পর প্রায় 5 মিনিট আমি ওভাবেই দাঁড়িয়েছিলাম। তারপর 15 মিনিট ধরে 2 কাপ কফি শেষ করে নিজের চুলকে তারপর খাবি খেয়ে অবশেষে অসীম সাহস সঞ্চয় করে সবেমাত্র কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। তার আগেই উনি ভ্রু কুঁচকে বললেন, কি হচ্ছে বলুন তো? বাই এনি চান্স আপনি কি আমার ঠিক চিনতে পারছেন না? কি হচ্ছে? উনি আমায় জিজ্ঞেস করছেন কি হচ্ছে। আমিও তো সেটাই খুঁজছি, আসলে হচ্ছেটা কি। না মানে আপনি এখানে, মানে টেবিলটা তো জাং হোসিওকের নামে। ওটা আমার বন্ধুর নাম,
টেবিলটা উনিই বুক করেছিল আমার জন্য, সরি, আমার পোটেনশিয়াল পাত্রীর সাথে ডেটের জন্য। কথাটা শুনে আবার চুপ হয়ে গেলাম। ফ্যাল করে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মাথাটা নামিয়ে নিলাম। মায়ের থেকে একবার নামটা আমি কেন জানলাম না? শুধুমাত্র এই টেবিলকে বুক করেছে সেটা জেনেই কেন চলে এলাম? যদি জানতাম তাহলে এমন ঘটনাটা তো হতোই না, বা মায়ের পাঠানো হোয়াটসঅ্যাপে ছবিটা দেখে নিলেও হতো। অন্তত এভাবে অপ্রস্তুতে তো পড়তে হতো না। এ তো নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। এর মধ্যে উনি কিছু খাবার দাবার অর্ডার দিয়েছিল। ওয়েটার খাবারগুলো টেবিলে রেখে গেল। নিন, খাওয়া শুরু করুন। মানে বলছি যে আসলে আমি তো সব শুনবো, আগে খাওয়াটা শুরু করুন। একটা দীর্ঘশ্বাস ফেলে পেটটা হাতে নিয়ে খেতে শুরু করলাম। আপনি কি এখানে আসার আগে পাত্রের নাম ধাম না জেনেই চলে এসেছেন? ছবিটাও দেখেননি? না, দেখিনি তো। এমনকি নামটাও, মানে আমি ভেবেছিলাম চাং হোসিয়ক যেহেতু টেবিলটা বুক করেছেন উনিই হয়তো পাত্র। বাহ, কি সুন্দর! ব্লাইন্ড ডেটের কনসেপ্টটাকে তো দেখছি আলাদাই একটা শৈল্পিক উচ্চতায় নিয়ে গেছেন আপনি। এরকম খোঁচা মার্কা কথায় বেশ রাগ হলো। একে তো নিজের বোকামিতে নিজেই ফেঁসে গেছি, তারপরে ইনি আবার খোঁচা মেরে চলেছে। তা আপনার ভাবগতি দেখে তো মনে হচ্ছে আপনি নাম ধান ছবি টবি সব দেখেই এসেছেন। আপনিই বা এলেন কেন? আপনার নিশ্চয়ই আমার মতো ব্লাইন্ড ডেটের শখ হয়নি? একেবারেই নয়। আগের দুবারের ভয়াবহ অভিজ্ঞতার পর কেউ ব্লাইন্ড ডেটের রিস্ক নেয়? আমি আগে থেকেই জানতাম আজকে এখানে কার সাথে দেখা করতে আসছি। তাহলে এলেন কেন আপনি? আপনার বন্ধুকে বলে ক্যান্সেল কেন করিয়ে দিলেন না? কেন করব ক্যান্সেল? আমি তো সজ্ঞানে স্বেচ্ছায় মিস কিম তেইয়ংয়ের সাথেই দেখা করতে এখানে এসেছি। কথাবার্তায় ভিড়মি খেলাম। উনি জেনে শুনে এসেছেন কিনা আমার সাথে দেখা করতে? এই বিয়েটা কোনোভাবে হতে পারে না, সেটা জেনেও নিজের সময় নষ্ট করতে উনি চলে এসেছেন। দেখুন সত্যি কথা বলতে গেলে আমি প্রথম দিকে এসব কিছু জানতাম না। আগের ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর যে হোক নিজে থেকে উদ্যোগ নিয়ে ম্যাট্রিমনি সাইটে আমার জন্য পাত্রী খোঁজা শুরু করে। আর অদ্ভুতভাবে আপনার প্রোফাইলের সাথে আমার প্রোফাইলটা ম্যাচ হয়ে যায়। তারপর আজকে দেখা করতে আসার বিষয়টা ঠিক হয়। জেহপি কাকিমা আপনার মায়ের সাথে কথা বলেছিল। আমি গতকাল আপনার ছবিটা দেখে যথেষ্ট অবাক হয়েছিলেন। তাহলে আপনি কালকে ক্যান্সেল কেন করলেন না? কারণটা তো বললামই, আমি আপনার সাথে দেখা করতে চেয়েছি তাই এসেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার নিজের ম্যাচ মেকিং সেন্টার ছেড়ে বিয়ে করার জন্য শেষ পর্যন্ত ম্যাট্রিমনি সাইটের দ্বারস্থ হওয়ার কারণটা কি? নাকি নিজের সেন্টারের উপর আর ভরসা করতে পারলেন না? আবার খোঁচা! ভারী অসভ্য লোক তো। ফাঁদে পড়েছি বুঝতে পেরে বেশি করে মজা নিচ্ছে। দেখুন, আমার প্রজাপতির ওপর আমার অগাধ ভরসা আছে, কিন্তু আমার মায়ের নেই। তাতে আমি কি করতে পারি বলুন তো? সে যে ম্যাট্রিমনি সাগরে ডুব দিয়ে আপনার মতো একটা অরূপ রতনকে তুলে আনবে সেটা আমার জানা ছিল না। ভেবেছিলাম ব্যঙ্গটা শুনে উনি কিছু বলবেন, কিন্তু না, দিব্যি মুখ টিপে হাসতে শুরু করেছেন। এই লোকটাকে বোঝা আমার সত্যিই সাধ্যের বাইরে। যাক, কাকিমার পছন্দ তাহলে আপনার থেকে বেটার জেনে খুশি হলাম। বসে কেন আছেন? খাবারগুলো খান, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জুৎসই উত্তর খুঁজে না পেয়ে মুখে খাবারগুলোই গুঁজতে লাগলাম। আপনি তাহলে আজ বাড়ি গিয়ে বিয়েটা ক্যান্সেল করে দেবেন, কারণ আমার কথা আমার মা বিশ্বাস করবে না। কেন ক্যান্সেল কেন করব? মানেটা কি? ক্যান্সেল করবেন না কেন? আপনি কি আমার বিয়ে করবেন নাকি? না করার মতো কোনো কারণ তো নেই। ওনার কথা শুনে মাথার মধ্যে কেমন যেন তেলাপোকা দৌড়াদৌড়ি করতে লাগলো। কি বলছেন কি? উনি বিয়ে করতে রাজি? কিভাবে সম্ভব? উনি আমায় কি করে বিয়ে করতে পারেন? আপনি জানেন আপনি কি বলছেন? একদম। আমি আপনার ম্যাচমেকার গোদা বাংলায় ঘটক ছিলেন, পাস্ট টেন্স। মানে আপনি আমার ঘটক ছিলেন। গত 3.5 সপ্তাহ আগে প্রজাপতিকে আমার পাত্রী খোঁজার কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতএব এই মুহূর্তে আপনি আমার ঘটক নন। এবার আমি নিঘাত অজ্ঞান হয়ে যাব। তাই বলে আপনি আমার বিয়ে করবেন? দেখুন আমার কাছে কিন্তু সত্যি আপনাকে রিজেক্ট করার কোনো কারণ নেই। বরং অন্য পাত্রীদের চেয়ে আমি আপনার কাছে অনেকটা সেফ সাইডের মতো, কারণ আপনাকে আমি আগে থেকে চিনি। আর সেই চেনাটা নিছক পোটেনশিয়াল পাত্রী হিসেবে নয়, বরং অন্য রকমের একটা সম্পর্কের মাধ্যমে চিনি। ফলে সেই পরিচিতিটা আমাদের দুজনের কাছেই অকৃত্রিম। মাথাটা নামিয়ে নিলাম। চোখের সামনে আবারও সেই গঙ্গার ঘাটের মুহূর্তগুলো ভেসে উঠল। খেয়াল করলাম জাঙ্কুকা শুরু থেকেই আমাকে বলে ডাকছেন, কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। দেখুন, আমার বাবারও আপনাকে বেশ পছন্দ। আপনি নিজেই বললেন যে আপনার মায়েরও আমাকে পছন্দ। তা যদি অ্যারেঞ্জ ম্যারেজই করতে হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ অপরিচিত কাউকে বিয়ে করার থেকে আপনাকে বিয়ে করাটা আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব, বিশেষত আগের দুবারের ঘটনার পর। এই বিয়েটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার আপনার আছে, কিন্তু আমি চাইবো আপনি বিয়েটা নিয়ে নিরপেক্ষভাবে ভালো করে ভাবনা চিন্তা করুন। তারপর আপনার সিদ্ধান্ত পজিটিভ হোক বা নেগেটিভ, সেটা যাই হোক না কেন আমি মেনে নেব।
ওনার কথাটায় অদ্ভুত এক ভালো লাগা আঁকড়ে ধরলো আমাকে। এমনটা তো হওয়ার কথা নয়। এই অনুভূতিটার সাথে আমি পরিচিত নই। একটা আনকরা নতুন ভালো লাগা। তবু এতক্ষণ যে প্রশ্নটা মনে উকি দিচ্ছিল, এবার সেটা করেই ফেললাম। আপনি আপনার স্ত্রী হিসাবে কীরকম মানুষ? স্বামী স্ত্রীর সম্পর্কটা আপনার কাছে ঠিক কী? কয়েক সেকেন্ড ভেবে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থেকে স্পষ্ট আর দ্বিধাহীন কণ্ঠে বলে উঠল, বন্ধুত্ব। আমার স্ত্রী হবে আমার বেস্ট ফ্রেন্ড, হবে আমার আয়না, যার কাছে সবটা পরিষ্কার থাকবে, কোনো লুকোচুরি থাকবে না, যার কাছে দিনের শেষে সমস্ত মনের কথা খুলে বলতে পারবো, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, যার সাথে আমার অগাধ বিশ্বাসের একটা সম্পর্ক থাকবে। উনি যখন কথাগুলো বলছিলেন, ওনার মুখের দিক থেকে আমি যেন দৃষ্টি সরাতেই পারলাম না। সময়ের হিসেব ভুলে ওনার দিকে তাকিয়ে রইলাম। সুগা অফিসের কাগজপত্রগুলো গুছিয়ে বেরোতেই যাচ্ছিল, তখনই তে তাকে ফোন করলো। গত 4 দিন ওর সাথে খুব একটা কথা হয়নি। এখন হাতে সেরকম ক্লায়েন্টও নেই। হ্যাঁ বল, কাল সকালে আমার সাথে দেখা কর। খুব গম্ভীরভাবে অর্ডার এলো। ব্যাপারটা কি, এত সিরিয়াস কেন? এই রে সেরেছে, আজকে তো পাত্রের সাথে দেখা করার কথা ছিল। ও কি কোনোভাবে টের পেয়ে গেছে ম্যাট্রিমনি সাইটের পেছনে আসল কলকাঠিটা আমি নাড়িয়েছি? কাকিমণিকে আমিই খুলে দিয়েছিলাম অ্যাকাউন্টটা, এমনকি অ্যাকাউন্টটা এতদিন আমিই হ্যান্ডেল করেছি। শেষ আমি। এবার তো মনে হচ্ছে ও আমার কান দুটো জাস্ট কুচুত করে কেটে ফেলবে। গলায় একটু মধু ঢেলে জিজ্ঞেস করলাম, শোন না তে, কালকেই যেতে হবে, মানে কাল অনেক জরুরি দরকার আছে। তা তোরও কি কোনো দরকার আছে? না, খুব একটা জরুরি কোনো দরকার নেই। আমার বিয়ের কার্ডটা তোকে দিতাম। হ্যাঁ, বিয়ের কার্ড? সবে তো আজ দেখা করতে গেলি, এর মধ্যে বিয়ে ঠিকও হয়ে কার্ড ছাপানো হয়ে গেল। কথাটা বলতেই জিভ কাটলাম। কি করলাম? নিজের মুখে অপরাধটা স্বীকারই করে ফেললাম আসামির মতো। আর তো কোনো জোড়াতালিও দিতে পারবো না। এ তো জেনেই গেছে আমি আজকের ব্যাপারে সবটাই জানতাম। হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে। এই কাল বা পরশু বিয়েটা করে ফেলবো ভাবছি। চারপাশে সবার যখন এত তারা আমার বিয়ে নিয়ে, সেখানে এত গুরুত্বপূর্ণ কাজটা ফেলে রাখলে চলে? কাল? হ্যাঁ, ওই একই মণ্ডপে আমি ভাবছি জিমিনের বিয়েটাও দিয়ে দেবো। এমনিতেও ওর বিয়ে করার অনেক ইচ্ছে, বলেছিল একবার আমাকে। কি? জিমিনের বিয়ে মানেটা কি? এই জিমিনের বিয়ে কেন দিবি? হ্যাঁ, আর কার সাথে দিবি? কেন? পাড়ার ওই ঘন্টুদার সাথে। ঘন্টুদার না ওকে অনেক পছন্দ। আর আগের বছর পুজোর সময় জিমিনে তো ঘন্টুদাকে দেখে শত্রুঘ্ন সিনহার মতো দেখতে বলেছিল। ওর সাথেই ভাবছি জিমিনের ঘটনাটা করেই ফেলবো, খুব মানাবে দুজনকে। এই মানেটা কি? এই তুই না আমার বন্ধু, তুই এরকমটা করতে পারিস বল আমার সাথে? আমার গার্লফ্রেন্ডের সাথে এমন করিস না। কথাটা বলতে বলতেই কট করে ফোনটা কেটে গেল। কি বললো কি? ও জিমিনের বিয়ে দেবে পাড়ার ঘন্টুদার সাথে? নিজে বিয়ে করবে করুক, জিমিনকে নিয়ে কেন পড়লো? হ্যাঁ, এরম সব বোনের সে কথাবার্তা কেন বলছে? ভেবেছিলাম কাকিমার সাথে ওর বিয়ের জন্য ষড়যন্ত্র করার অপরাধে পেটানি খাবো। এ তো দেখি আর এক কাটি ওপরে যাচ্ছে। এ কি না আমাকে হাতে না ভাতে মারবে? না 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 না, রিস্ক নেওয়া যাবে না। আমি আজকেই জিমিনকে নিয়ে রেজিস্ট্রি অফিসে নোটিশ দিয়ে আসবো। তেকে আমার এতটুকুও বিশ্বাস নেই, ও সব পারে। না কুচু করে ক্লায়েন্টকে কুমোরটুলি ঘুরিয়ে আনতে পারে, সে আমার জিমিনের সাথে ঘন্টুদার বিয়েও দিতে পারে। ওরে জিমিন রে, আমাদের প্রেমটা বোধহয় তে এবার নষ্টই করে দিল রে। এদিকে ফোন রাখার পর তে তো খুব হাসছে, বেচারা খুব ভয় পেয়েছে ঘন্টুদার সাথে জিমিনের বিয়ে। ওটা আটকানোর জন্য না জিমিনকে কালকেই বিয়ে করে নেয়। তবে রেস্টুরেন্ট থেকে আসার পরও আমি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। মাকে ঠিকমতো উত্তরও দিতে পারিনি। মা একবার এসে জিজ্ঞাসা করেছিল, আমি একটু সময় নিয়েছি। তবে আঙ্কেলের সামনে এবার দাঁড়াতে আমার একটু লজ্জা লাগবে, যে কিনা তার ছেলের জন্য ঘটকালি করতে গেছিল, সেই ঘটক কিনা এখন তার ছেলের বউ হতে চলেছে। ব্যাপারটা অনেক লজ্জাজনক। সবাই আমাকে বলেছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে, কিন্তু আমি তো কিছু ভাবতেই পারছি না। মাথাটা কাজই করছে না। বিয়ে, তা আবার মিস্টার জিওনকে, পুরো এক হিসাবের বাইরে। যদি আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সবটার হিসেব তার করা থাকে না। যেমনটা আমরা ভেবে রাখি, জীবনের গল্পটা ঠিক উল্টো পথেই পা বেড়ায়। রেস্টুরেন্টে ওনার কথাগুলো শোনার পর আমি একটু হেসে বলেছিলাম, তা বলে আপনার সাথে আমার বিয়ে? এটা যদি হয় তাহলে এটা হবে পৃথিবীর 8ম আশ্চর্য। তিনি হেসে বলেছিলেন, তাহলে ভেবেই দেখুন, পৃথিবীর আশ্চর্যতম একটি কাজ করার সুযোগ আমাদের কাছে আছে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি সেই আশ্চর্যের তালিকায় নাম লেখাবেন কি না। চাঙ্কুকের মুখে আমাদের শব্দটা শুনতে বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, তবে বিয়েটা হোক আর না হোক, নিজের এক্স ক্লায়েন্ট এবং বর্তমান পোটেনশিয়াল পাত্রের সাথে নির্দ্বিধায় বন্ধুত্বটুকু আপনি করতেই পারেন। যে কোনো অসুবিধায় বন্ধুকে সবসময় আপনার পাশেই পাবেন। আফটার অল, আপনি আমার একমাত্র এক্স ঘটক বলে কথা। কথাটা শুনে আমি হেসেছিলাম।
বন্ধুত্বের প্রস্তাবে না বলা যায় না, তাই বলে এক্স ঘটক, উফ, আর কি কি যে শুনতে হবে ওনার মুখ থেকে। সুগা রাতে কাউকে ফোন করে, কি বুঝছো বলো তো, সব ঠিকঠাক হবে তো? ওপাশ থেকে ব্যক্তিটি হাসতে হাসতে বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, মনে তো হচ্ছে সুখবর আজকেই পেয়ে যাব। তুমি তেকে চেনো না, ওকে কনভিন্স করানোর ভূতের বাবার অসাধ্য কাজ। ওর মতো জেদি মানুষ খুব কমই হয়। আমার তো মনে হচ্ছে ও না করে দেবে, কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই ও পাকাবে। একটু ধৈর্য ধরো, দেখাই যাক কী খবর আসে। আমি বরং একটু এদিকটা সামনে নিই, নতুন বিয়ে করেছি, বুঝতেই তো পারছো। হ্যাঁ, সে তো বুঝতেই পাচ্ছি, আর উল্টেও যাচ্ছি। তোমার বিয়ের জন্যই তো পুরো চিত্রনাট্যের অবতারণা ঘটেছে। তাহলেই ভাবো, প্রজাপতি একটা পাখা মেলতে গিয়ে কয়েক জোড়া গাছে কুড়িয়ে এনে দিয়েছে, একেবারে ফুল ফুটিয়ে। কথাটা শুনে আমিও হেসে দিলাম। এটা তো সত্যি, সব প্রজাপতিরই কৃপা। এরপর অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম মিস্টার জিয়নকে বিয়েটা করা যেতেই পারে। একদিকে তো উনি ঠিকই বলেছেন, একজন অজানা মানুষকে বিয়ে করার থেকে একজন চেনা পরিচিত মানুষকে বিয়ে করা অনেকটা ভালো। আর তার আর আমার পরিচিতিটা কোনো ফর্মালিটি নয়, বরং অন্তর থেকেই হয়েছে। আমরা ঠিক যেমন তেমনই আমরা একে অপরের সামনে বহিঃপ্রকাশ ঘটিয়েছি। তাই সবটা মেনে নিয়ে আমরা একে অপরকে বিয়ে করতেই পারি। মাকে জানানোতে মা প্রচণ্ড খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে ফোন করে মিস্টার জিয়নের বাড়িতে জানিয়ে দেওয়া হয়। ব্যাস, দু তরফ থেকেই চরম উদ্যোগ শুরু হয়ে যায় বিয়ের। মিস্টার জিয়ন আর বেশি দেরি করতে চায় না, তাই ঠিক সামনের যে বিয়ের ডেটটা আছে সেই ডেটেই বিয়ে করতে চায়। আমি আর আপত্তি করিনি, বিয়ে যখন করতেই হবে তখন আর দেরি করে লাভ কি। বিয়ের সাজে বসে আছি, বর এসেছে বলে সবাই চেঁচাচ্ছে। মনে মনে একটু কল্পনা করলাম, উনি তো দেখতে বেশ সুন্দর, বর বেশে নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে। অনেককে বরের টোপরটা পরলে কেমন বোকা বোকা লাগে। আচ্ছা, ওনাকেও কি এরকম বোকা বোকাই লাগবে? এরপর বিয়ে সমস্ত নিয়ম শুরু হলো। আমাকে পান পাতা ঢেকে নিয়ে যাওয়া হলো। শুভ দৃষ্টির সময় একে অপরের দিকে খানিকক্ষণ মুগ্ধ দৃষ্টিতেই তাকিয়েছিলাম। কেন জানি না, ওনাকে অসম্ভব সুন্দর লাগছিল। উনি একটি মিষ্টি হাসি উপহার দিলেন, বদলে আমি একটু হাসলাম। তারপর সিঁদুর দানের পর্ব মিটিয়ে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এটা সত্যি একটা আশ্চর্যজনক ঘটনা। পাত্রের জন্য পাত্রী খুঁজতে গিয়ে ঘটক নিজেই পাত্রী হয়ে গেল। ভাবা যায়? ব্যাপারটা ভাবলেও কেমন যেন একটা হাসি পাচ্ছে। রাতে সবাই বাসর জেগেছে, আমিও বসে আছি জাংকুকের পাশে। হঠাৎ কখন যে চোখটা লেগে এসছে বুঝতে পারিনি। সকালে যখন ঘুম ভাঙলো দেখলাম ওনার বুকে মাথা রেখে শুয়ে আছি, আর উনি দু হাতে আমার আগলে রেখেছেন। একটু লজ্জা লাগলো, তাড়াতাড়ি উঠে বসলাম। আমি উঠতে ওনার ঘুমটা ভেঙে যায়। আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। আমি লজ্জায় মাথাটা নামিয়ে নিই। কেমন যেন একটা লজ্জা লজ্জা ভাব লাগছে। বিয়ে হলে বুঝি স্বামীকে দেখলে এমনটাই হয়? এ যেন এক নতুন অনুভূতি, তবে বেশ ভালো লাগছে। এরপর বিদায় হলো। এলাম নতুন একটা পরিবেশে। যদিও এখানে আমি আগেও এসেছি, তবে জাংকুকের হাত ধরে প্রথম নিজের শ্বশুরবাড়িতে প্রবেশ করলাম। জাংকুকের দিদি, পিসি, বাবা সকলেই খুব ভালো। কিছুক্ষণের মধ্যেই আমাকে একেবারে আপন করে নিয়েছে, এমনকি আত্মীয় স্বজনরাও। কিন্তু বিয়ের দিন জাংকুকের সেই বন্ধুর কোনো দেখা আমি পেলাম না। শুনতে পারলাম তিনি নাকি আমাদের বৌভাতে সস্ত্রীক আসবেন। সেও নাকি নতুন নতুন বিয়ে করেছে। সে নাকি জাংকুকের ছোটোবেলার বন্ধু। অনেক দিন চেন্নাইতে কাজের সূত্রে ছিল, রিসেন্ট ফিরে এসেই সে বিয়ে করেছে। জাংকুকদের বাড়িতে আসার পর থেকেই জাংকুক একটি মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল করেনি, সব কিছুর খেয়াল রেখে চলেছে। জাংকুকের এক বোন জেনি এসে আমায় বলল, বাপ্পা বৌদি, দাদাভাই না তোমাকে চোখে হারাচ্ছে। যদিও দাদাভাই এমনটাই, সবাইকে আগলে রাখতে ভালোবাসে, নিজের পরিবারকে নিয়ে চলতে ভালোবাসে। তুমি দেখো, দাদাভাই তোমাকে অনেক ভালোবাসবে। কথাটায় একটু মুচকি হাসলাম। সত্যি ওনার এত কেয়ারিং দিকটা দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে। সব স্ত্রীরাই চায় তার স্বামী তার স্ত্রীর ওপর একটু কেয়ারিং হোক। বিকেলে পার্লারের মেয়েরা এসে আমাকে সাজাতে লাগলো। এত সাজগোজ আমার কোনো কালেই পছন্দ নয়, কিন্তু কি আর করব, দুনিয়ার আটা ময়দা মুখে লেপতে লেগেছে। হঠাৎ দেখলাম জাংকুক ঘরে ঢুকলো, আর পার্লারের মেয়েদের কিছু ইশারা করতে তারা চলে গেল।
জাঙ্কুক আস্তে আস্তে আমার সামনে এসে দাঁড়ায়, নিজের হাত দিয়ে আমাকে পিছন দিকে ঘুরিয়ে চুলটাকে এক সাইডে সরিয়ে দিয়ে আমার গলায় কিছু একটা পরিয়ে দেয়। সেটা দেখে আমি বেশ অবাক হই। এটা তো আমার চেনটাই, যেটা বিয়ের দিন ছিঁড়ে গেছিল। এটা আমার ঠাকুমা আমাকে ভালোবেসে দিয়েছিল, এটা ওনার আশীর্বাদ। আমি কখনো আমার গলা থেকে এটা খুলিনি, কিন্তু বিয়ের দিন হঠাৎ কিছু একটার সাথে আটকে যাওয়ায় টান পড়ে সেটা ছিঁড়ে যায়। তাড়াহুড়ায় কোনোরকম মায়ের হাতে দিয়ে চলে এসেছিলাম। কিন্তু উনি এটা ভাবনার মাঝেই উনি বলল, আমি জানতাম এটা তোমার কাছে অনেক স্পেশাল। তোমার মা বলেছিল এটা তোমার ঠাকুমার আশীর্বাদ, তাই শাড়ি এনে তোমাকে আজকে উপহার দিলাম। ওনার এই দিকটা দেখে আমার চোখে জল এসে যায়। উনি এতটা খেয়াল করেছেন আমাকে। উনি আমাকে নিজের দিকে ঘুরিয়ে বলেন, কান্নার কি আছে, এমনভাবেই সারাটা জীবন তোমার পাশে থাকবো, তোমার ছোটো খাটো সব কিছুর খেয়াল রাখবো, কথা দিলাম। কথাটা বলে উনি আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাখ্যা করি। এক অদ্ভুত ভালো লাগা মনের মধ্যে ছেয়ে গেল। এরপর আমাকে নিচে নিয়ে যাওয়া হলো। সমস্ত আত্মীয় স্বজনে বাড়ি ভরপুর। জাঙ্কুককে দেখে মনে হলো সে কিছু একটা নিয়ে বেশ টেনশনে আছে। হঠাৎ একটা ফোন এলো। হ্যাঁ, কদ্দূর? এসে গেছি, নিজের বউকে সামলানোর ব্যবস্থা কর। একটা বড়সড় ধাক্কা খেতে চলেছে, কিন্তু সাথে আমাকেও ধাক্কা দিতে চলেছে। ও ঈশ্বর, রক্ষা করো বলে ফোনটা রাখতেই দরজা দিয়ে একজন প্রবেশ করলো। একজন সুন্দর ব্যক্তিত্বের মানুষ। তাকে দেখেই জাঙ্কুকের পিসি দৌড়ে গেল। চেয়ে হোক, এতক্ষণে আসার তো সময় হলো, বিয়ের দিনও এলি না, আর আজকে যাও এলি এত লেটে। আরে সরি পিসি। বুঝলাম এটাই তার মানে জাঙ্কুকের বন্ধু, কিন্তু তারপরে যে ঝটকাটা খেলাম সেটা দেখে পায়ের তলা থেকে আমার মাটি সরে গেল। কারণ দেহপের পিছনে দাঁড়িয়ে আছে স্বয়ং ন্যান্সি, তা আবার মাথা ভর্তি সিঁদুর নিয়ে। চোখ বড় বড় করে সেদিকেই আমি তাকিয়ে আছি। জাঙ্কুকও সেদিকে এগিয়ে গেল। যে হোক, ন্যান্সিকে নিয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি তো কি বলবো কিছুই বুঝতে পারছি না। বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকালাম। জাঙ্কুক একটা ক্যাবলা মার্কা হাসি দিল। কি হলো, অবাক হচ্ছে বৌদি? বেশি অবাক হয়ো না, একটা বড় গল্প আছে। গল্পটা না হয় জাঙ্কুকের কাছ থেকে শুনে নিও। ওনার কথায় কি রিয়েক্ট করব বুঝলাম না। ন্যান্সির দিকে তাকালাম। সে অসহায় দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। আর কথা বাড়ালাম না। কিন্তু তারপর থেকে জাঙ্কুকের সাথে আমি আর একটা কথাও বলিনি। ফুলসজ্জার ঘরে আমাকে বসিয়ে দিয়ে সবাই চলে যায়। মনে প্রচণ্ড রাগ হচ্ছে। ভাই যা, এবার বউকে সামলা, আমরা বরং আসি বলে জেহোপা ন্যান্সি চলে যায়। বাড়ির সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে। গুটি গুটি পায়ে ঘরের দিকে এগিয়ে এলাম। ভেতরে ঢুকতে কেমন যেন একটা লাগছে। ফুলসজ্জার ঘরে অন্যান্য বড়েরা কত উত্তেজনা নিয়ে ঢোকে, অন্তত বন্ধুদের মুখ থেকে সেরকম অভিজ্ঞতার কথাই শুনেছিলাম। আমিই বোধহয় প্রথম স্বামী যে ফুলসজ্জার ঘরে আসামির মতো মাথা নিচু করে ভয় ভয়ে ঢুকছি। কি আর করব, বিয়ে যখন করেছি সারা জীবন মাথা নিচু করে ভয় ভয় তো থাকতেই হবে। এই সার সত্যটা আমি বুঝে গেছি আর মেনেও নিয়েছি। কিন্তু বিয়ের পর আর প্রথম রাতেই মারধর খেয়ে যাওয়ার ভয়টা আপাতত আমার বেশি হচ্ছে। কি আর করার, সারা জীবন মারধর খেতে আমি রাজি। দরজার সামনে দাঁড়িয়ে এসবই ভাবছিলাম, তখনই তের গলা শুনতে পেলাম। বাইরে দাঁড়িয়ে কি করছো, ভেতরে এসো। আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা ফুল দিয়ে সাজানো। কী সব উদ্ভট ঘোচের নিয়মকানুন, বাপরে বাপ। তের দিকে তাকিয়ে দেখলাম বেনারসি গয়নাগাটি খুলে ফ্রেশ হয়েছে। আমার দিকে ফিরেও তাকালো না। আমি আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফিরে এসে দেখি ওর জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলছে। আমি গলা খাঁকড়িয়ে বললাম, তুমি কি খুব টায়ার্ড? কথাটা বলে নিজের গালে একটা নিজে চড় মারতে ইচ্ছা হলো। কি বলতে গেছিলাম আর মুখ দিয়ে কি বেরিয়ে গেল। সেটাই তো স্বাভাবিক। না মানে একটু কথা ছিল, শুনছি। এমন শীতল কণ্ঠে একটু ভয় পেয়ে গেলাম। তে নিজের কাজটা ছেড়ে খাটে গিয়ে বসলো আর শুয়ে পড়ার তোড়জোড় করতে লাগলো। এবার আর আটকাতে না পেরে এক নিঃশ্বাসে বলে উঠলাম, আমি ওই দিন ন্যান্সিকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তে থেমে গেল, কিছু বলল না, চুপ করে উল্টো দিকে তাকিয়ে রইল। এবার আমি আস্তে আস্তে খাটের এক পাশে গিয়ে বসলাম। যেহোপ হলো আমার সেই মানে ছোটোবেলার বন্ধু। মাঝে বেশ কিছুদিন যোগাযোগ ছিল না। ও কোনো একটি মেয়ের সাথে সম্পর্কে ছিল সেটা আমি জানতাম, তবে মেয়েটা যে কে বা তার কি পরিচয় সেটা আমি জানতাম না। এমনকি ন্যান্সি সেদিন না বললে জানতেও পারতাম না। তে একটু অবাক হয়ে তাকালো।
সেদিন যখন ন্যান্সির সাথে ক্যাফেতে দেখা করতে গিয়েছিলাম তখন আমাকে সবটা জানিয়েছিল, তবে তার নামটা বলেনি। আপাতত পশ্চিমবঙ্গের বাইরে আছে সেটাই আমাকে জানিয়েছিল। তাকে যে কীভাবে নজরবন্দি করে রাখা হয়েছে সেটা সে আমাকে বলল। সেদিনই ঠিক করে নিয়েছিলাম আমার সাথে ন্যান্সির এই বিয়েটা কোনোভাবেই হচ্ছে না। ভেবেছিলাম ন্যান্সির বাড়ির লোকের সাথে গিয়ে খোলাখুলি কথা বলবো যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে এভাবে জোর জবরদস্তি করতে তারা পারে না। কিন্তু তার আগেই একটা ঝটকা খেলাম যখন ন্যান্সি ওর ফোনের গ্যালারিতে ওর সম্পর্কে থাকা ছেলেটার ছবি দেখালো। ছবিতে জেহবকে দেখে আমি সরাসরি জেহবের সাথে যোগাযোগ করি। তারপর এই পুরো প্ল্যানটা করা হয়। ন্যান্সির অন্য কোথাও সম্বন্ধ হওয়া আটকানোর জন্যই এই বিয়েটা তখনকার মতো আমি রাজি হয়ে যাই। তার কিছুদিনের মধ্যেই জেহব চলে আসে। শপিং মলে সেদিন ন্যান্সি পালায়নি, বরং আমি নিজেই গাড়ি করে ওকে জেহবের কাছে পৌঁছে দিয়ে এসেছিলাম। সব কথা বলে একটু চুপ হয়ে গেলাম। এবার তে অভিমানী গলায় বলল, তুমি কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা নিয়ে আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ নই, কিন্তু তোমাদের এই প্ল্যানে আমি কোথা থেকে এলাম? আমাকে শুধু শুধু টেনে আনার দরকারটা কী ছিল? এখানে তো আমার কোনো ভূমিকা নেই। কথাটা শুনে হেসে ফেললাম। তে কটমট করে আমার দিকে তাকালো। কোনো রকম হাসিটা থামিয়ে বললাম, উমা, তোমার ভূমিকাই তো সব থেকে বেশি। তে বিস্ময় চোখে আমার দিকে তাকালো। ন্যান্সির দিকটা তো তুমি শুনলে, আমার দিকটা তো শুনলেই না, আগে সেটা শোনো। আমি সেদিন মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছিলাম যে মেয়েটাকে বলবো এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আগের দিন সন্ধ্যেবেলা পর্যন্ত আমি কনফিউজ ছিলাম, কিন্তু রাত্রিবেলা হঠাৎই বেশ কিছু প্রশ্নের উত্তর যেগুলো আমি খুঁজছিলাম সেগুলো পেয়ে গেলাম। তখনই মনে মনে ঠিক করলাম ন্যান্সিকে তো আমি কিছুতেই বিয়ে করতে পারবো না, বরং বলা ভালো একটি বিশেষ মানুষকে বাদে আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। সেই মতেই প্ল্যান বি সাইড তৈরি করা হলো। আর এই বি সাইড প্ল্যানের মধ্যে তুমিই হলে কেন্দ্র। তে তো হাঁ করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ওর গালটা একটু টিপে দিয়ে বললাম, সেদিন গঙ্গার ঘাট থেকে ফিরে মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, উত্তর কিছুতেই পাচ্ছিলাম না। বিয়ের সম্বন্ধগুলো ভেঙে যাওয়ায় খুব চিন্তিত ছিলাম। পাত্রী গেলে দুঃখ হওয়ার বদলে ঘটক চলে যাবে ভেবে বেশ দুঃখ হচ্ছিল। তখনও বুঝতে পারিনি মন কি চাইছে। অবশেষে ন্যান্সি সেই অনুঘটকের কাজটা করে দিল। মানে এই যে অনলাইন প্রোফাইল ঘেটে পছন্দ করা বিয়ের সম্বন্ধ, এগুলো সব ন্যান্সির প্ল্যান ছিল। হোয়াট? কিন্তু কিন্তু তোমাকে তো আমার মা ম্যাট্রিমনি সাইড থেকে, তাহলে কিভাবে? এবার একটু আরাম করে আড়মোড়া ভেঙে শুয়েই পড়লাম। এ কি, শুয়ে কেন পড়লে? আরে দূর বাবা, আগে বলো, কাকিমাকে ম্যাট্রিমনি সাইটের অ্যাকাউন্টটা কে খুলে দিয়েছিল? আর আমার সাথে তোমার ডেটটা কে ফিক্স করেছিল? তে ভেবাচাকা খাওয়া মুখে একটু ভাবলো, তারপর চোখ দুটো বিস্ফোরিত করে বলল, তার মানে সুগা, তাই তো? ওই মাকে অনলাইনে ম্যাট্রিমনি প্রোফাইল খুলে দিয়েছিল। আপনি সবটাও জানতো অথচ আমায় কিছু বলেনি? তোমাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, কারোর সাথে কথা বলবো না। তোমরা সবাই মিলে আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছো। পারলে এভাবে আমাকে বোকা বানাতে? সেদিন তোমায় কুমোর তুলে নিয়ে গেছিলাম বলে তার এত বড় শোধ তুললে? বলেতে অন্যদিকে ঘুরে বসলো। তবু আমি পাশ থেকে দেখতে পেলাম ওর ঠোঁট দুটো ফুলে গেছে। ঠিক বলেছ, প্রতিশোধই তো নিয়েছি। ভেবে দেখলাম তোমাকে নিজের কাছে রেখে সারা জীবন জ্বালালে তবে বেশ একটা মধুর প্রতিশোধ নেওয়া যাবে বলে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সেদিন রাতে আমি বুঝে গেছিলাম এ জীবনে একজনের সাথেই আমার ক্লিক করেছে, আর সেই ক্লিকটুকুর ভরসাতেই এতদূর এগিয়েছিলাম। তবে হ্যাঁ, তোমার অনিচ্ছায় কিছু হোক সেটা আমি চাইনি, তাই জন্যই এত কিছু প্ল্যান করেছি। আর বিয়ের আগে অফিসিয়ালি ডেটে গিয়ে স্বাধীনভাবে তোমার সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ সুযোগ করে দিয়েছি। তুমি যদি অন্য সিদ্ধান্ত নিতে আমি সেটাও মেনে নিতাম। তাই কিছুক্ষণ চুপ করে থেকে আবার আমার দিকে আর চোখে চেয়ে মুখটা হাড়ি করে বলে উঠল, তোমার পাল্লায় পড়ে পড়ে জিমিন, সুগা, জেহব, ন্যান্সি সবাই এমনটা করেছে, সব তোমার দোষ। এবার পিছন থেকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বললাম, বিয়ে যখন করেই ফেলেছি তখন দোষ তো আমারই, কিন্তু কি আর করার? বলে পাশে শুয়ে বলল, বলো দোষের কি শাস্তি দেবে? তোমার সব শাস্তি মাথা পেতে নিলাম। কথাটা শুনে তে হেসে ফেলল। তারপর পাশে শুয়ে ঠোঁট চেপে হেসে বলল, তোমার এই কাণ্ড কারখানার মধুর প্রতিশোধ কিন্তু আমি ঠিক সুযোগ বুঝে তুলব। এবার ওর মুখের সামনে গিয়ে বললাম, ভেবে দেখো একবার, আমাদের বিয়েটা না হলে কিন্তু প্রজাপতি.com-এর এই কেসটা অসফলই রয়ে যেত। তাছাড়া এবারে একেবারে জোড়া বিয়ে হয়ে গেল। সেদিক থেকে দেখতে গেলে প্রজাপতি আমাদের বিয়েতে যথার্থ পাখনা মেলেছে। কথাটা শুনে তে জোরে হেসে উঠল। হাসলে ওর গালে টোল পড়ে না ঠিকই, কিন্তু ঠোঁটের পাশে একটা টোল পড়ে। আমার মুখেও অজান্তে এক চলতে হাসি খেলে গেল।
কিছু মনে হতে নিজের ঠোঁটটা ওর ঠোঁটে ছুঁয়ে দিলাম। তে হাসিটা থামিয়ে ফেলল। দুজনেই এক দৃষ্টে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর বললাম, আমার পেটের ভেতরের প্রজাপতিটাও বোধ হয় এবার পাখা মেলছে একটু একটু করে। সেটাকে কি একটু উড়তে দেওয়া যায়? হুম, একদম দূরে যাও, একদম কাছে আসবে না, এটাই তোমার শাস্তি। এবার আমার হাত দুটো চেপে ধরে সে বলল, সেটা তো হচ্ছে না। সব শাস্তি মেনে নিতে পারি, কিন্তু এ শাস্তি মানছি না, মানব না বলে আবার আমার ঠোঁটে ঠোঁট ডোবালো। আর তারপর দুজনের প্রজাপতি একসাথে টানা মেলে উঠতে লাগলো, বাঁধন ছাড়া হয়ে। আর এখানেই শেষ হলো আমাদের প্রজাপতি.com। সো গাইস, কেমন লাগলো বলো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।